নমস্কার, আপনারা দেখছেন এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজকে আমাদের সাথে রয়েছে সিপিএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস মহাশয়। নমস্কার দাদা। এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয়। নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একদিকে ভারত বর্তমানে রাস্তা তৈরি বা রোড নেটওয়ার্কে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, তবুও কিন্তু আমাদের বাংলায় যে রাস্তার অবস্থা এতটাই বেহাল যে নিত্যদিনের খবরের শিরোনামে কিন্তু বাংলায় থাকছে। এবং এমনকি এরকম ঘটনা দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ে, মানে একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে মেয়ের বিয়ে দেয়, আমরা সকলেই জানি এটা, সেই বিয়েটাও ভেঙে যাচ্ছে এই রাস্তার দুর্দশার কারণে। কিংবা দেখুন, কোনো গর্ভবতী মহিলা তার ডেলিভারির জন্য হসপিটালে যাচ্ছে, সে যেতে পারছে না, তাতে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে, তাকে খাটিয়া করে কাঁধে তুলে নিয়ে যেতে হচ্ছে। তো কি কারণে ঘটছে, এই বিষয়ে কি বলবেন? শুধু রাস্তা আমাদের এখানে না, সারা পশ্চিমবঙ্গের মধ্যেই রাস্তার বেহাল অবস্থা। এর মূল একটা কারণ আমার মনে হয় যে এর একটা মূল কারণ যে আগে যে রাস্তাঘাটগুলো হতো, এলাকার মানুষ রাস্তার কাজটা বুঝে নিত, কন্ট্রাক্টরদের কাছ থেকে শিডিউল চাইতো, শিডিউল দেখে কী মালে কাজ আছে, কত থিকনেস আছে, কিভাবে কাজ হবে, সেই সিস্টেম ছিল আগে। এখন সেই সিস্টেম আছে। আগে কন্ট্রাক্টর যেই আসুক না কেন, শিডিউল চাইলে শিডিউল দিত, এলাকার মানুষ জমায়েত হয়ে কাজ বুঝে নিত। আগে রাস্তাগুলো তাই হচ্ছে, অনেকদিন চলতো। এখন শিডিউল দেখার মতো ক্ষমতা, সাহস আর সাধারণ মানুষের মধ্যে নেই, সবাই ভয় পেয়ে গেছে। এই কারণের জন্য আমি মনে করি কন্ট্রাক্টররা যেমন খুশিভাবে রাস্তা করে দিয়ে চলে যাচ্ছে, দেখার কেউ নেই। মানুষ হয়তো অতটা গুরুত্ব দেয় না এখন, যে হচ্ছে মন্দের ভালো গুরুত্ব দেবে না, মানুষ ভয়ে গুরুত্ব দেয় না। এমনকি অনেক জায়গায় তো রয়েছে যে কোন কন্ট্রাক্টর ওই কাজটা করছে সেটাই সাধারণ মানুষ জানে না। আচ্ছা দেখুন, কিছুদিন আগে আমাদের হবিবপুরের কথাই বলি। আমাদের হবিবপুরে জনসংযোগকারী যে মেন রাস্তাগুলো জঘন্য অবস্থা, একদম বিশ্রী অবস্থা। কোন রাস্তা দিয়ে চলবো ভয় লাগে, যেখানে যাবো না ওই রাস্তা দিয়ে যাবো, সব একই অবস্থা। জল জমে যায়, যখন বৃষ্টি হলেই জল জমবে, জলের মধ্যে প্রত্যেকটা ড্রেন তো নেই, মানে কোথায় গর্ত কোথায় সমান বোঝা মুশকিল। আসলে সরকারের আমার মনে হয় যে সরকারের একটা চরম এক হলো দুর্নীতিতে একটা ব্যাপার, 2 নম্বর হলো সরকার, আসলে এই সরকারের পোস্ট একটাই, মুখ্যমন্ত্রীর পোস্ট, আর মানে মমতা ব্যানার্জি কেন্দ্রিক। আসলে বর্ষা আসার আগে সরকারের যে একটা পরিকল্পনা, যে বর্ষাকে আমি জুঝবো কি করে, বন্যা আসতে পারে, খানাখন্দে গ্রামগঞ্জে তো জল একটা সমস্যা, নিকাশি একটা সমস্যা, তাহলে তার আগে কোন রাস্তাটা কিভাবে, কোন রাস্তাটা বেশি খারাপ, গ্রাম পঞ্চায়েত, তাই জন্য তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তার প্রতিনিধিরা বসে একটা চকআউট করবে, আগাম পরিকল্পনা থাকবে। এই সরকারের ওসব কোনো কিছু নেই। সারাদিন এদের নেতারা, এই সরকার একজনের দিকে তাকিয়ে বসে থাকে, সে যখন সময় পায় এসে একটা নির্দেশ দেবে, সবাই মিলে দৌড়বে, কোনো পরিকল্পনা নেই। উচ্ছুরিতর বিয়ে বলে ওরা বর্ষাকে রোধ করতে নামে। ফলে যা হোক, এই যে রাস্তাগুলোর কোনো রাস্তা, এই হবিপুর পঞ্চায়েত বলুন, রামনগর 2 নম্বর পঞ্চায়েত, যেখানেই যাবেন রাস্তায় চলাচল করা যায়। তার কারণ হলো এক, অপদার্থতা, এদের প্রশাসন চালাতে না পারার অপদার্থতা। দ্বিতীয়ত, এদের চোখ শুধু লুট করবো কি করে, কোথায় খাবো, এই নিয়ে যদি সবসময় খাই করে, তাহলে অন্যদিকে যাবে কোথায়? তাহলে তো ওদিকে ভাবারই কারণ নেই। 2 নম্বর। 3 নম্বর একটা বিষয় আমি যেটা বলবো, যে দেখুন, আপনি একটা কথা প্রতিবেদনে বললেন প্রথমে, যে ভারতবর্ষ নেটওয়ার্ক, আপনি বলছি শহুরে রাস্তা, গ্রাম ভারত। আমাদের ভারতবর্ষে এটা কিন্তু সমীক্ষা উঠছে যে গ্রাম ভারত এবং শহুরে ভারত, যেটা হলো মেন। যে আপনি শহরকে দেখে কিন্তু সবটা বুঝতে পারবেন না, যা চকচকে রাস্তা। আপনি NH-12 কে যদি দেখেন, এখন NH-12 কে দেখে তো রামনগর 12 যে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারছেন এটা বুঝবেন না। এইটা হলো, আমরা এর আগেও দেখেছি, এই আজকে 2 দিন আগে দেখলাম গুজরাটের কোন রাস্তায় হলো স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে হলো রাস্তা করেছে, পথ হলে মাঝখানে বাইক ডুবে যাচ্ছে, এমনও দেখেছি। এই যে একটা সেতু ভেঙে পড়েছে। ফলে ভারতবর্ষে দুর্নীতি কম বেশি, আমি বলছি কম বেশি আছে, এটা ঠিক, কিন্তু আমাদের রাজ্য হচ্ছে ওদের উপর বিষ পোড়া। এ হলো মানে যেটুকু আছে, যেটুকু সুযোগ আছে সেটুকু শেষ করে দিয়ে আর কোনো কিছু অবশিষ্ট রাখছে না। এইটাই হলো বড় কথা। অবিলম্বে আমার মনে হয়, আমার একটা খুব খারাপ লেগেছে,
মানুষ আমরা বলছি এখানে আপনারা স্টুডিও এসে আমরা অনেক কথা বলছি, আমি নিজে দেখেছি আমাদের গ্রাম পঞ্চায়েতের ভেতর হবিবপুর এবং রামনগর 2 নম্বর কানেক্টিং একটা রাস্তা, খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সবাই চেনেন, ওই গির্জার সামনের থেকে রিক্সা স্ট্যান্ড যায়, ওটা মেন রাস্তা, ওই রাস্তাটা ঠিক করবার জন্য আমরা মাস পিটিশন করলাম, দলমত নির্বিশেষে, আমরা কোনো দল রাখলাম না যে দলের ক্ষেত্রে অনেকে আসবে না, মাস পিটিশন লিখলাম, পঞ্চায়েতে কল দিলাম যে চলুন মাস পিটিশন জমা দেবো, যে আন্দোলনটা মানুষকে নিতে চাইলাম আমরা দেখলাম সবাই আমাদের বললো, কিন্তু যখন প্রশাসনের কাছে যাচ্ছি মানুষ যেন কোথায় পিছিয়ে যাচ্ছে। এই যে যতক্ষণ না এই পিছিয়ে যাওয়ার মানসিকতা থেকে সকলে না নামবে ততক্ষণ এই সমালোচনা করেও কিছু হবে না, বাড়ি বসে কান্না করেও কিছু হবে না, সবাই মিলে নামতে হবে যতক্ষণ না। সব থেকে বাজে বিষয় কি বলতো, যে এই রাস্তাগুলো হচ্ছে, একে তো বললাম তো যে এখন দেখার কেউ নেই, কিন্তু একটা পরিকল্পনা তো থাকবে। এই যে রাস্তা হচ্ছে, রাস্তার জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। আজকে আপনারা দত্তপাড়ায় দেখবেন যে নতুন একটা রাস্তা হচ্ছে, দত্তপাড়া সংযোগ যে জায়গাটা, একটু বৃষ্টি হলে 1 হাঁটু জল। তো রাস্তাটা যখন হয়েছিল তখন উচিত কি ছিল, একটা পরিকল্পনা করে নিচে দিয়ে একটা পাইপ দিয়া বা একটা সাপ মতো কিছু করার, যাতে জলটা হয় না জমে। একটু বৃষ্টি যদি হয়, আমরা দত্তপাড়া পড়বে না, আপনি যদি ড্রেন ওরা করে না, ওই রাঘবপুর মাঠের পাশে ওরা ড্রেন করেছে, দেখবেন ওই রাস্তায় জল জমের মতো ড্রেন করেছে। সেই ড্রেন আমি যা দেখলাম যখন রাস্তা হচ্ছে, সারাদিন আমি কারোর নাম বলবো না, সারাদিন যারা দাঁড়িয়ে রইল রাস্তার পাশে সব কজন, মানে ওই সুবিধাভোগী শ্রেণী সারাদিন দাঁড়িয়ে রইল, এবং ড্রেন যা করলো সে ড্রেন একটাও কার্যকরী না, মানে পয়সা খাওয়ার রুটে কাজই হচ্ছে না। তাহলে সবটাই দুর্নীতি করবো এই আশা থেকে করলে যাওয়ার তাই হচ্ছে। এই যে রাস্তাগুলো হচ্ছে কতদিনের রাস্তা, আপনারা হবিবপুর হাসপাতালের সামনেটা দেখুন। একটা ব্লক হাসপাতাল, হ্যাঁ, একটা হাসপাতাল, তার সামনে রাস্তা কি, আমার তো মনে হয় যে যখন তখন ওখানেই অ্যাক্সিডেন্ট হবে, ওখানেই ভর্তি হবে, এই পরিস্থিতি হয়ে যাচ্ছে রাস্তা। এবং শুধু দত্তপাড়া রাস্তা নয়, ওটার যে অল্টারনেটিভ যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও কিন্তু শুধু দত্তপাড়া কেন, আমাদের হচ্ছে রিক্সা স্ট্যান্ডে জলের আগে জল বেরোতো রাস্তা। হ্যাঁ, আমাদের 18 পাড়া মহেশ্বর মিলের আগে ওইখানটা প্রচুর পরিমাণে জল জমছে, জল বেরোনোর কোনো জায়গা নেই। আগে এই জলগুলো তো বেরোতো, এই রাস্তাগুলো তো ছিল, তাহলে আগে কি করে বেরোতো জলগুলো? কারণ এখন রাস্তাগুলো এতটাই উঁচু করে ফেলেছে যে না, একটা পেছনে শুধু রাস্তা উঁচু করেনি, মানুষ এখন হলো বাড়িঘর করেছে। দ্বিতীয় কথা, আশেপাশে যে গর্তগুলো ছিল সেই গর্তগুলো বন্ধ হবে। তাহলে এখন যেটা প্রশাসন যদি পরিকল্পনা করে না করে, তাহলে আগামী দিনে লেজে গুড়ে হবে। আজকে হ্যাঁ, আমরা ছোটবেলায় লক্ষ্য করছি, আমাদের হচ্ছে হবিবপুর মাঠপাত থেকে মহাদেব শাহ রাইস মিল যে যাওয়ার রাস্তা ছিল, তার 2 সাইডে বড় বড় গর্ত ছিল, এটা ছিল। আজকে গর্তগুলো উধার হয়ে গেল। মেন দরকার যেটা, সেটা হলো জল বেরোনোর জায়গাটা করার, সেইটাই যদি না থাকে তাহলে আমার মনে হয় এই যে আমরা যে একটা নিউজ করার পর, আমাদের এই চ্যানেল থেকেও একটু নিউজ করার পর, পরের দিনই কাজ হলো, ইট বিছানো হলো। হ্যাঁ, একটু মোটা করে ইট বিছানো হলো, কিন্তু কি লাভ? কোনো লাভ হবে না। বৃষ্টি হলে কি হবে? হ্যাঁ, ওই এখন শুকনো এখন যায়, যেই বৃষ্টি হবে আবার যখন জল জমবে আরো মারাত্মক হবে ওটা, কারণ ইট গুলো উঠে গিয়ে আরো বাজে পরিস্থিতি। এখন মানুষ যাতে ক্ষিপ্ত না হয়, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা করা হয়েছে, কিন্তু এটা পাকাপুক্ত না কিছু করলে তাহলে এই ঘটনাটা তো আগের বছরও হয়েছে, তাহলে এই গোটা বছর ওরা করলো। আজকে আমি একটা নিউজ মানে একটা ভিডিও ছেড়েছিলাম রাত শরৎপল্লী, ওখানে প্রচুর টাকা এসেছিল যে শরৎপল্লীর ড্রেন নিষ্কাশন করার জন্য ওখানে পাইপ দিয়ে ড্রেন করা হয়েছিল। এবং উচিত কি, অন্তত বর্ষার আগে এই পাইপ লাইনটাকে ক্লিয়ার করা, যাতে বৃষ্টি হলে জল বেরিয়ে যাবে। এটাই তো একটা সাধারণ মানুষের সবথেকে বড় প্রশ্ন থাকছে যে কেন এই কাজগুলো বর্ষার আগে হচ্ছে না। আপনার ঘরে যদি যার খড়ের ঘর থাকে, তা বর্ষার আগে সবাই খড় পাল্টায়। হ্যাঁ, খড় পাল্টায়, ওরা তিরপল দেবে, এটা কি করছে সরকার? তাহলে এটা কি আমাদের এখন দেখা যাচ্ছে বর্তমানে যে বর্ষা আসছে, জল জমছে, মানুষ প্রতিবাদ করছে, তবে সেই রাস্তাটা সাময়িকভাবে চলার মতো করা হচ্ছে। আর এখন করলে তো হবে না, এটা আগাম করতে হয়। এখন করে কি করবে? চুপচাপ থাকলে যেরকম ছিল হবিবপুরের শান্তপ্রিয় মানুষ, আগেও আমি বলেছি, এখনো বলছি, কেউ আর ঝামেলা চলছে, চলো আমার কি। আজকে আপনারা দেখুন যে ইলেকট্রিক বিষয়ে একটু বলি, কিছুদিন আগে পর্যন্ত প্রত্যেক দিন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা করে আমাদের হবিবপুরে কারেন্ট হয়। শহরে কিন্তু আপনি, আমাদের গ্রামাঞ্চলে কোনো নির্দেশিকা ছাড়েন।
তাহলে কি বলবো যে হবিপুরের শান্তিপ্রিয় মানুষ, চলো কাহিনী কি হয়েছে। তারপরেও একটা মানুষ প্রতিবাদ করেনি বা জানতেও চায়নি কারণটা যে কেন বন্ধ রয়েছে। এই যে ব্যাপার, মানুষ হচ্ছে কি বললাম একেবারে ভয়ে মানুষ হয়ে না নামলে হবে না। নেই, জাগবে মানুষ, অবশ্যই জাগবে, এগুলো নিয়ে অবশ্যই প্রতিবাদ হবে, আর একটা সময় একটা ভালো দিক আসবে। হ্যাঁ, বিস্ফোরণ ঘটবেই, মানুষ একটা সহ্যের সীমা। মানুষ হয়তো পিছুতে পিছুতে কথা আছে, যখন মানে পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন তাকে পাল্টে জবাব দিতেই হয়, হয়তো সেই দিনের অপেক্ষা করছে মানুষ। আর ঠেকতে তো দেরি নেই। হবে। আমি আবার বিনোদার কাছে আসবো, যে পঞ্চায়েত থেকে জানাচ্ছে যে গ্রামের নিকাশি ব্যবস্থা না থাকার রাস্তায় জল জমছে, তো তাই রাস্তা বারবার খারাপ হয়ে যাচ্ছে, বারবার ঠিক করা সত্ত্বেও। তো তাহলে শহরে তো ড্রেন বা নিকাশি ব্যবস্থা রয়েছে, সেখানে কেন জল জমছে? সেখানে আমি কি বললাম, শহরে হচ্ছে জল নিষ্কাশন ব্যবস্থাটা যেটা বর্ষার আগে করা উচিত, ড্রেনগুলো পরিষ্কার করা, সেটা পরিষ্কার করা হয় না। এবং শহরের ড্রেনগুলোতে আপনারা দেখবেন, যদি খেয়াল করেন দেখবেন পলিথিন, প্লাস্টিকের বোতল, এগুলো মানুষ যে যার মতো, এটা মানুষও দায়ী, শহরের মানুষও দায়ী, তারা নির্দিষ্ট জায়গায় না ফেলে যে যার মতো ড্রেনে ফেলে, আর এগুলো গিয়ে ড্রেনটাকে পুরো জাম করে দেয়। শুধু মানে প্রশাসন না, মানুষও দায়ী। আজকে যেখানে বলা হচ্ছে পলিথিন বন্ধ হোক, হ্যাঁ পলিথিন নিষিদ্ধ হোক, মাঝে দেখি যে একটা টিম বেরিয়ে গেল ছোট ছোট ক্ষুদ্র দোকানদারদের পলিথিন নিষিদ্ধ, কালকে ফাইন হবে, হ্যাঁ বাবা যদি উদ্দেশ্য থেকে পলিথিন বন্ধ হয় তাহলে কারখানাটা বন্ধ করুন, যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটা বন্ধ করুন, তাহলে তো অটোমেটিক বন্ধ হয়ে যায়। সেটা না, এই সিস্টেমে বন্ধ, এটা কোনোদিন সম্ভব? এবং শহরের রাস্তায় গিয়ে আমরা দেখছি ও যে হাঁটার মতো পরিস্থিতি কিন্তু রাস্তায় নেই, মানে জায়গায় জায়গায় নোংরা জমে রয়েছে। এটা তো সাধারণ মানুষই করছে, সবসময় যে আমরা প্রশাসনকে দোষ দিচ্ছি। এবার দেখুন রাস্তায় যে মাল নোংরাগুলো জমছে, এটা অবশ্যই সেখানে তো ফেলার জায়গা করা আছে বলে তো মানুষ ফেলছে, তাহলে ওখানে প্রশাসনের যারা দায়িত্বে ওখানে আছে, যারা ওখানে আছেন, পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, তাহলে সেগুলোকে তো তুলে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের। এমন দুর্গন্ধ যে পাশে যাওয়া যায় না। এমনকি রানাঘাটে আমি দেখেছি নির্দিষ্ট একটা জায়গা কিন্তু করা আছে নোংরা ফেলার জন্য, সেখান থেকে কিন্তু প্রশাসন এসে গাড়ি করে জায়গা নিয়ে যায়, জিনিসগুলো নিয়ে যায় নোংরাগুলো। কিন্তু যে অলিগলিগুলো রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট নোংরা করে রাখে মানুষ, সেখানকার নোংরাগুলো তো আর যাচ্ছে না, সেখানকার নোংরাগুলো তো নিয়ে যাচ্ছেন। তো ওগুলো কি হচ্ছে, যখন বৃষ্টি নামছে বা কিছু হচ্ছে তখন সেই নোংরাগুলো তো ড্রেনেই যাচ্ছে, সুতরাং ড্রেনগুলো তো সেই জমেই যাচ্ছে, জল বেরোনোর জায়গা তো কোনো দেখার কেউ নেই, বলারও কেউ নেই, আর হচ্ছে মানুষও এই ভুলগুলো করে যাচ্ছে। আমরা এবার আবার অরিন্দমের কাছে আসবো। বাংলার অতিরিক্ত জায়গা রাস্তার বেহাল দশা, বেশিরভাগ পঞ্চায়েতের চুপ, টেন্ডার্সের অর্থ কি সবার মধ্যেই ভাগাভাগি হচ্ছে, তাই তারাই কি চুপ রয়েছে? না, এখন দেখুন চুপ রয়েছে মানে তাহলে আপনি বলতে পারেন আমি চুপ থাকলে আমিও থাকতে পারি, কিন্তু আমরা বলতে পারি, আমার দলগতভাবে আমরা বলতে পারি যে আমরা যেখানে আমাদের যেটুকু শক্তি আছে, আমরা রাস্তা নিয়ে এই যে বললাম যে আমাদের পঞ্চায়েত রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যেখানে যেটুকু শক্তি আছে, আমরা সীমিত শক্তি দিয়েই এই সময় দাঁড়িয়ে মাস পিটিশন করা, পঞ্চায়েতে যাওয়া। এর আগের বছরও যখন একই সমস্যা হয়েছিল, পিডব্লিউডির রাস্তা এই আমাদের বিডিও অফিসের সামনে থেকে স্টেশন পর্যন্ত, ওই রাস্তাটা আমরা এরকম মানে ডেপুটেশন দিয়ে রাস্তার কাজ করিয়েছিলাম। এখন কথা হলো, নিশ্চিতভাবে আপনি যে প্রশ্ন তুলেছেন, যে ধরনের আন্দোলন ওঠা দরকার বিরোধী দলের থেকে, সেই ধরনের আন্দোলন হচ্ছে না। তার কারণ ধরেন পঞ্চায়েতগতভাবে যারা আমাদের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত চালায়, তৃণমূলের সম্ভবত 12 জন মেম্বার, বিজেপির 11 জন মেম্বার, ফলে তাদের পক্ষ থেকে যে স্তরের আন্দোলন, বোর্ড মিটিং এ হোক যে স্তরে, তারা যদি আন্দোলনটা নামে অনেক বেশি কার্যকরী হয়। কারণ আমাদের পঞ্চায়েতে দেখা গেল সিপিএম এর একজনেরও মেম্বার নেই, মানুষ আছে, কিছু মানুষ আছে তারা রাস্তায় করছে, কিন্তু যদি যে প্রধান বিরোধী দল সে যদি নামে, তাহলে নিশ্চিতভাবে শাসক দলের উপর চাপ পড়ে। নিশ্চিতভাবে আমরা বলবো যে যে ধরনের বিরোধী দল আশা করা যাচ্ছে সেই ধরনের বিরোধী দল আমরা পাচ্ছি না। ফলে এই জায়গাটা যদি ঠিক থাকতো, যে তৃণমূলকে চেপে ধরা যেত, তাহলে বোধহয় তৃণমূল আরেকটু চাপে পড়তো। সেক্ষেত্রে প্রশ্ন উঠে, আপনি যে কথা বললেন যে তাহলে কি সকলেই ভাগ পাচ্ছে, নিশ্চিতভাবে আমারও প্রশ্ন, তাহলে কি ভাগ পাচ্ছে যারা আন্দোলনে নেই? শুনলেন আজকের বিষয় নিয়ে আমাদের অতিথিদের কি বক্তব্য। সবারই কিন্তু বক্তব্য একই, যে রাস্তার বেহাল দশা কেন, কি কারণে, একই বক্তব্য। তো
আজকে আমাদের সাথে ছিলেন সিপিআইএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয়। তো দেখছিলেন এইচপিআর নিউজ। নমস্কার।